আজকের গল্পের নাম রক্তমুখী নীলা। লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্পটি মূলত ব্যোমকেশ সমগ্র বইটি থেকে নেওয়া হয়েছে। টেবিলের উপর পা তুলিয়া ব্যোমকেশ পা নাচাইতেছিল। খোলা সংবাদপত্রটা তার কোলের উপর বিস্তৃত। শ্রাবণের কর্মহীন প্রভাতে দুজনে বাসায় বসিয়া আছি। গত 4 দিন ঠিক এইভাবে কাটিয়াছে। আজিকারও এই ধারাস্রাবী ধূসর দিনটা এইভাবে কাটিবে ভাবিতে ভাবিতে বিমর্ষ হইয়া পড়িতেছিলাম। ব্যোমকেশ কাগজে মগ্ন, তাহার পা স্বেচ্ছামতো নাচিয়া চলিয়াছে। আমি নীরবে সিগারেট টানিয়া চলিয়াছি। কাহারও মুখে কথা নাই। কথা বলার অভ্যাস যেন ক্রমে ছুটিয়া যাইতেছে, কিন্তু চুপ করিয়া দুজনে কাহাতক বসিয়া থাকা যায়। অবশেষে যা হোক কিছু একটা বলিবার উদ্দেশ্যেই বলিলাম, খবর কিছু আছে? ব্যোমকেশ চোখ না তুলিয়া বলিল, খবর গুরুতর। দুজন দাগী আসামি সম্প্রতি মুক্তি লাভ করেছে। একটু আশান্বিত হইয়া জিজ্ঞেস করিলাম, কে তারা? একজন হচ্ছে শরৎচন্দ্রের চরিত্রহীন, যিনি মুক্তি লাভ করেছেন বিচিত্রা নামক টকি হাউসে। আর একজনের নাম শ্রীযুত রমানাথ নিয়োগী। ইনি মুক্তি লাভ করেছেন আলিপুর জেল হাউস থেকে। 10 দিনের পুরনো খবর, তাই আজ কালকে তো দয়া করিয়া জানিয়েছেন বলিয়া সে ক্ষুব্ধ হতাশ ভঙ্গিতে কাগজখানা ফেলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। বুঝিলাম সংবাদের অপ্রাচুর্যে বেচারা ভিতরে ভিতরে ধৈর্য হারাইয়াছে। অবশ্য আমাদের পক্ষে নৈষ্কর্মের অবস্থায় স্বাভাবিক, কিন্তু তাই বলে এই বর্ষার দিনে তাজা ঝালমুড়ি চাল ভাজার মতো সংবাদপত্রে 2-1টা গরম গরম খবর থাকিবে না, ইহাই বা কেমন কথা? বেকারের দল তবে বাঁচিয়া থাকিবে কিসের আশায়? তবু নাই মামার চেয়ে কানা মামা ভালো। বলিলাম, শরৎচন্দ্রের চরিত্রহীনকে তো চিনি, কিন্তু রমানাথ নিয়োগী মহাশয়ের সঙ্গে পরিচয় নেই। তিনি কে? ব্যোমকেশ ঘরময় পায়চারি করিল। জানালা দিয়া বাহিরে বৃষ্টি ঝাপসা আকাশের পানে তাকাইয়া রইল। তারপর বলিল, নিয়োগী মহাশয় নিতান্ত অপরিচিত নয়। কয়েক বছর আগে তার নাম খবরের কাগজে খুব বড় বড় অক্ষরে ছাপা হয়েছিল, কিন্তু সাধারণ পাঠকের স্মৃতি এত রস্য যে 10 বছর আগের কথা মনে থাকে না। তা ঠিক, কিন্তু আমার প্রশ্নের উত্তর তো পেলুম না। কে তিনি? তিনি একজন চোর। ছিচকে চোর নয়, ঘটিবাটি চুরি করেন না। তার নজর কিছুটা উঁচু। মারিত গন্ডার, লুটিত ভাণ্ডার। বুদ্ধিও যেমন অসাধারণ, সাহসও তেমনি অসীম। ব্যোমকেশ শখের নিঃশ্বাস ফেলিল। আজকাল আর এরকম লোক পাওয়া যায় না। বলিলাম, দেশের দুর্ভাগ্য, সন্দেহ নেই, কিন্তু তার নাম বড় বড় অক্ষরে খবরের কাগজে উঠেছিল কেন? কারণ শেষ পর্যন্ত তিনি ধরা পড়ে গিয়েছিলেন এবং প্রকাশ্য আদালতে তার বিচার হয়েছিল। টেবিলের উপর সিগারেটের টিন রাখা ছিল। একটা সিগারেট তুলিয়া লইয়া ব্যোমকেশ যত্ন সহকারে ধরাইল। তারপর আবার চেয়ারে বসিয়া পড়িল। বলিল, 10 বছর হইয়া গেল, কিন্তু এখনো ঘটনাগুলো বেশ মনে আছে। তখন আমি সবেমাত্র এই কাজ আরম্ভ করেছি, তোমার সঙ্গে দেখা হবারও আগে। দেখিলাম উদাস্য ভরিয়ে বলিতে আরম্ভ করিল। সে নিজেই নিজের স্মৃতিকথায় আকৃষ্ট হইয়া পড়িয়াছে। বর্ষার দিনে যখন অন্য কোনো মুখরোচক খাদ্য হাতের কাছে নাই, তখন স্মৃতিকথায় চলুক, এইভাবেই আমি বলিলাম, গল্পটি বলো শুনি। ব্যোমকেশ বলিল, গল্প কিছু নেই, তবে ব্যাপারটা আমার কাছে একটি কারণে রহস্যময় হয়ে আছে। পুলিশ খেটেছিল খুব, বাহাদুরিও দেখিয়েছিল অনেক, কিন্তু আসল জিনিসটি উদ্ধার করতে পারেনি। আসল জিনিসটি কি? তবে বলি, শোনো। সে সময় কলকাতা শহরে হঠাৎ জহরত চুরির
খুব ধুম পড়ে গিয়েছিল। আজ জওহরলাল হীরালালের দোকানে চুরি হচ্ছে, কাল দত্ত কোম্পানির দোকানে চুরি হচ্ছে, এইরকম ব্যাপার। দিন 15-র মধ্যে 5খানা বড় বড় দোকান থেকে প্রায় 3-4 লক্ষ টাকার হীরা জহরত লোপাট হয়ে গেল। পুলিশ সজোরে তদন্ত লাগিয়ে দিলে। তারপর একদিন মহারাজ রমেন্দ্র সিংহের বাড়িতে চুরি হলো। মহারাজ রামেন্দ্র সিংহের পরিচয় দিয়ে তোমায় অপমান করব না, বাঙালির মধ্যে তার নাম জানে না এমন লোক কমই আছে। যেমন ধনী তেমন ধার্মিক। তার মতো সহৃদয় দয়ালু লোক আজকালকার দিনে বড় একটা দেখা যায় না। সম্প্রতি তিনি একটি বিপদে জড়িয়ে পড়েছেন, কিন্তু সে থাক। ভালো ভালো জহরত সংগ্রহ তার একটা শখ ছিল। বাড়ির দরজার একটা ঘরে তার সংগৃহীত জহরতগুলো কাচের শোকেজে সাজানো থাকত। সতর্কতার অভাব ছিল না। সেপাই, শাস্ত্রী, চৌকিদার অষ্টপ্রহর পাহারা দিত, কিন্তু তবুও একদিন রাত্রিবেলা চোর ঢুকে 2জন চৌকিদারকে অজ্ঞান করে তার কয়েকটা দামি জহরত নিয়ে পালালো। মহারাজের সংগ্রহে একটি রক্তমুখী নীলা ছিল, সেটা তার অত্যন্ত প্রিয়। নীলাটাকে মহারাজ নিজের ভাগ্যলক্ষ্মী মনে করতেন, সর্বদা আঙ্গুলে পরে থাকতেন। কিন্তু কিছুদিন আগে সেটা আংটিতে আলগা হয়ে গিয়েছিল বলে খুলে রেখেছিলেন। বোধহয় ইচ্ছা ছিল ছাকরা ডাকিয়ে মেরামত করিয়ে আবার আঙ্গুলে পরবেন। চোর সেই নীলাটিও নিয়ে গিয়েছিল। নীলা সম্বন্ধে তুমি কি জানো তা বলতে পারি না। নীলা জিনিসটা হিরে, তবে নীল হিরে। অন্যান্য হীরের মতো কেবল ওজনের উপরই এর দাম হয় না। অধিকাংশ সময় আমাদের দেশে নীলার দাম ধার্য করা হয় এর দৈব শক্তির উপর। নীলা হচ্ছে শনি গ্রহের পাথর। এমন অনেক শোনা গেছে যে পয়মন্ত নীলা ধারণ করে কেউ কোটিপতি হয়ে গেছে, আবার কেউ রাজা থেকে ফকির হয়ে গেছে। নীলার প্রভাব কখনো শুভ, কখনো বা ঘোর অশুভ। একই নীলা যে সকলের কাছে সমান ফল দেবে তার কোনো মানে নেই। একজনের পক্ষে যে নীলা মহাশুভকর, অন্যের পক্ষে সে নীলাই সর্বনেশে হতে পারে। তাই নীলার দাম তার ওজনের উপর নয়, বিশেষত রক্তমুখী নীলার। 5 রতি ওজনের একটি নীলার জন্য আমি একজন মাড়োয়ারিকে 11,000 টাকা দিতে দেখেছি। লোকটা যুদ্ধের বাজারে চিনি আর লোহার ব্যবসা করে ডুবে গিয়েছিল। তারপর কিন্তু সে গল্প আর একদিন বলবো। আমি কুসংস্কারাচ্ছন্ন গোড়া হিন্দু নই। ভূত, প্রেত, মারণ, উচাটন বিশ্বাস করি না, কিন্তু রক্তমুখী নীলার অলৌকিক শক্তির উপর আমার অটল বিশ্বাস। সে যাক, যা বলছিলাম, মহারাজ রমেন্দ্র সিংহের নীলা চুরি যাওয়াতে তিনি মহা হইচই বাঁধিয়ে দিলেন। তার প্রায় 25-30 হাজার টাকার মণিমুক্ত চুরি হয়ে গিয়েছিল, কিন্তু তার কাছে নীলাটা যাওয়াই সবচেয়ে মর্মান্তিক। তিনি ঘোষণা করে দিলেন যে চোর ধরা পড়ুক আর না পড়ুক, তার নীলা যে ফিরিয়ে এনে দিতে পারবে তাকে তিনি 2,000 টাকা পুরস্কার দিবেন। পুলিশ তো যথাসাধ্য চেষ্টা করেছিল, এখন আরও উঠে পড়ে লেগে গেল। পুলিশের সবচেয়ে বড় গোয়েন্দা নির্মলবাবু তদন্তের ভার গ্রহণ করলেন। নির্মলবাবুর নাম বোধহয় তুমি শোনোনি, সত্যিই বিচক্ষণ লোক। তার সঙ্গে আমার সামান্য পরিচয় ছিল, এখন তিনি রিটায়ার করেছেন। যা হোক, নির্মলবাবু তদন্ত হাতে নেবার 7 দিনের মধ্যেই জহরত চোর ধরা পড়ল। চোর আর কেউ নয়, এই রমানাথ নিয়োগী। তার বাড়ি খানা তল্লাশ করে সমস্ত চোরাই মাল বেরুলো, কেবল সেই রক্তমুখী নীলাটি পাওয়া গেল না। তারপর যথাসময়ে বিচার শেষ হয়ে রমানাথ 12 বছরের জন্য জেলে গেল, কিন্তু নীলার সন্ধান তখনও শেষ হলো না। রমানাথ কোনো স্বীকারোক্তিও করল না, শেষ পর্যন্ত মুখ টিপে রইল। ওদিকে মহারাজ রামেন্দ্র সিংহ পুলিশের পিছনে লেগে রইলেন। পুরস্কারের লোভে পুলিশ অনুসন্ধান চালিয়ে গেল। রমানাথ জেলে যাবার পর 3 মাস পরে নির্মলবাবু খবর পেলেন নীলাটা রমানাথের কাছেই আছে। কয়েকজন কয়েদি নাকি দেখেছে। জেলে পুলিশের গুপ্তচর কয়েদির ছদ্মবেশে থাকে তা তো জানো, তারাই খবর দিয়েছে।
খবর পেয়ে নির্মলবাবু হঠাৎ একদিন রমানাথের সেলে গিয়ে খানতল্লাশ করলেন, কিন্তু কিছুই পাওয়া গেল না। রমানাথ তখন আলিপুর জেলে ছিল। কোথায় যে নীলাটা সরিয়ে ফেললে কেউ খুঁজে বের করতে পারলে না। সেই থেকে নীলাটা একেবারেই লোপাট হয়ে গেছে। পুলিশ অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে। ব্যোমকেশ কিয়ৎকাল চুপ করিয়া বসিয়া রইল। তারপর কতকটা যেন নিজ মনেই বলিল, মন্দ প্রবলেম নয়, এলাচের মতো একটা নীল রঙের পাথর একজন জেলের কয়েদি সেটা কোথায় লুকিয়ে রাখলে। কেসটা যদি আমার হাতে আসতো চেষ্টা করে দেখতুম। 2000 টাকা পুরস্কারও ছিল। ব্যোমকেশের অর্ধ স্বগতোক্তি ব্যাহত করিয়া সিঁড়ির উপর পদশব্দ শোনা গেল। আমি সোজা হইয়া উঠিয়া বসিয়া বলিলাম, লোক আসছে ব্যোমকেশ, বোধহয় মক্কেল। ব্যোমকেশ কান পাতিয়া শুনিল, শুনিয়া বলিল, বুড়ো লোক, দামি জুতো, এই বর্ষাতেও মচমচ করছে, সম্ভবত গাড়ি মোটরে ঘুরে বেড়ান, সুতরাং বড় মানুষ, একটু খুঁড়িয়ে চলেন। হঠাৎ উত্তেজিত স্বরে বলিয়া উঠিল, অজিত, তাও কি সম্ভব? জানলা দিয়ে গলা বাড়িয়ে দেখো তো, প্রকাণ্ড একখানা রোল রয়েস সামনে দাঁড়িয়ে আছে কিনা। ঠিক ধরেছি তাহলে। কি আশ্চর্য যোগাযোগ অজিত! যার কথা হচ্ছিল সেই মহারাজ রমেন্দ্র সিংহ আসছেন। কেন আসছেন জানো? আমি সোচ্ছায় বলিলাম, জানি, খবরের কাগজে পড়েছি। তার সেক্রেটারি হরিপদ রক্ষিত সম্প্রতি খুন হয়েছেন, সেই বিষয়ে হয়তো। দ্বারে টোকা পড়ল। দ্বার খুলিয়া ব্যোমকেশ আসুন মহারাজ বলিয়া যে লোকটিকে সসম্ভ্রমে আহ্বান করিল, সাময়িক কাগজপত্রে তাহার অনেক ছবিয়া দেখিয়া থাকলেও আসল মানুষটিকেই প্রথম চাক্ষুষ করিলাম। সঙ্গে লোকলস্করের আড়ম্বর নেই, অত্যন্ত সাদাসিধা ধরনের মানুষ, ঈষৎ রুগ্ন ক্ষীণ চেহারা, পায়ের একটা দোষ থাকাতে একটু খোড়াইয়া চলেন। বয়স বোধ করি 60 পার হইয়া গিয়াছে, কিন্তু বার্ধক্যের লোল চর্ম তার মুখখানিকে কুৎসিত করিতে পারে নাই, বরং একটি স্নিগ্ধ প্রসন্নতা মুখের জরাজনিত বিকারকে মহিমান্বিত করিয়া তুলিয়াছে। মহারাজ একটু হাসিয়া ব্যোমকেশের মুখের পানে চাহিলেন। তাহার দৃষ্টিতে ঈষৎ বিস্ময়ও প্রকাশ পাইল। বলিলেন, আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনি আমার প্রতীক্ষা করছিলেন। আমি আসব সেটা কি আগে থাকতে অনুমান করে রেখেছিলেন নাকি? ব্যোমকেশও হাসিল। এত বড় সৌভাগ্য আমি কল্পনাও করতে পারিনি, কিন্তু আপনার সেক্রেটারির মৃত্যুর কোনো কিনারায় যখন পুলিশ করতে পারল না, তখন আশা হয়েছিল হয়তো মহারাজ স্মরণ করবেন। কিন্তু আসুন, আগে বসুন। মহারাজ চেয়ারে উপনিবেশন করিয়া ধীরে ধীরে বলিলেন, হ্যাঁ, আজ 5 দিন হয়ে গেল। পুলিশ তো কিছুই করতে পারলে না, তাই ভাবলুম যদি আপনি কিছু করতে পারেন। হরিপদর উপর আমার একটা মায়া জন্মে গিয়েছিল। তাছাড়া তার মৃত্যুর ধরনটাও এমন ভয়ঙ্কর। মহারাজ একটু থামলেন। অবশ্য সে সাধু লোক ছিল না, কিন্তু আপনারা তো জানেন, ওই রকম লোককে সৎপথে আনবার চেষ্টা করা আমার একটি খেয়াল। আর সব দিক দিয়ে দেখতে গেলে হরিপদ নেহাত মন্দ লোক ছিল না। কাজকর্ম খুব ভালোই করত, আর কৃতজ্ঞতাও যে তার অন্তরে ছিল সে প্রমাণও আমি অনেকবার পেয়েছি। ব্যোমকেশ বলিল, মাপ করবেন হরিপদ বাবু, সাধু লোক ছিলেন না এ খবর তো জানতুম না। তিনি কোনো দুষ্কার্য করেছিলেন? মহারাজ বলিলেন, সাধারণে যাকে দাগি আসামি বলে সে ছিল তাই। অনেকবার জেল খেটেছিল। শেষবার জেল থেকে বেরিয়ে যখন আমার কাছে। ব্যোমকেশ বলিল, দয়া করিয়া সব কথা গোড়া থেকে বলুন। খবরের কাগজের বিবরণ আমি পড়েছি বটে, কিন্তু তা এত অসম যে কিছুই ধারণা করা যায় না। আপনি মনে করুন আমরা কিছুই জানি না। সব কথা আপনার মুখে স্পষ্টভাবে শুনলে ব্যাপারটা বোঝবার সুবিধা হবে। মহারাজ বলিলেন,
বেশ, তাই বলছি। তারপর গলাটা ঝাড়িয়া লইয়া আস্তে আস্তে বলিতে আরম্ভ করিলেন। আন্দাজ মাস 6 হবে। ফাল্গুন মাসের মাঝামাঝি হরিপদ প্রথম আমার সঙ্গে দেখা করতে এলো। আগের দিন জেল থেকে বেরিয়েছে, আমার কাছে কোনো কথাই গোপন করলে না। বললে আমি যদি তাকে সৎ পথে চলবার একটি সুযোগ দিই তাহলে সে আর বিপথে যাবে না। তাকে দেখে তার কথা শুনে দয়া হলো। বয়স বেশি নয়, 40-এর নিচেই, কিন্তু এরই মধ্যে বাচ্চার এক জেল খেটেছে। শেষবারে চুরি, জালিয়াতি, নাম ভাড়িয়ে পরের দস্তখতে টাকা নেওয়া ইত্যাদি কয়েকটি গুরুতর অপরাধে লম্বা মেয়াদ খেটেছে। দেখলুম অনুতাপও হয়েছে। জিজ্ঞাসা করলুম কি কাজ করতে পারো। বললে লেখাপড়া বেশি শেখবার অবকাশ পাইনি। 19 বছর থেকে ক্রমাগত জেলই খাচ্ছি। তবু নিজের চেষ্টায় শর্ট হ্যান্ড টাইপিং শিখেছি। যদি দয়া করে আপনি আপনার কাছে রেখে দেন, প্রাণ দিয়ে আপনার কাজ করব। হরিপদকে প্রথম দেখেই তার উপর আমার একটা মায়া জন্মেছিল। কি জানি কেন ওই জাতীয় লোকের আবেদন আমি অবহেলা করতে পারি না। তাই যদিও আমার শর্ট হ্যান্ড টাইপিস্টের দরকার ছিল না, তবুও 50 টাকা মাইনে দিয়ে তাকে নিজের কাছে রাখল। তার আত্মীয় স্বজন কেউই ছিল না। কাছেই একখানা ছোট বাসা ভাড়া করে থাকতে লাগলো। কিছুদিনের মধ্যেই দেখলুম লোকটা অসাধারণ কর্মপটু আর বুদ্ধিমান। যে কাজ তার নিজের নয় তাও এমন সুচারুভাবে সম্পন্ন করে যে কারোর কিছু বলবার থাকে না। এমনকি ভবিষ্যতে আমার কি দরকার হবে তা আগে থাকতে আন্দাজ করে তৈরি করে রাখে। মাস 2 যেতে না যেতেই সে আমার কাছে একেবারে অপরিহার্য হয়ে উঠল। হরিপদ না হলে কোনো কাজই চলে না আমার। এমন সময় আমার প্রাচীন সেক্রেটারি অবিনাশবাবু মারা গেলেন। আমি তার জায়গায় হরিপদকে নিযুক্ত করলাম। এই নিয়ে আমার আমলাদের মধ্যে একটু মন কষাকষিও হয়েছিল, কিন্তু আমি সেসব গ্রাহ্য করিনি। সবচেয়ে উপযুক্ত লোক বুঝে হরিপদকে সেক্রেটারির পদ দিয়েছিল। তারপর গত 4 মাস ধরে হরিপদ খুব দক্ষতার সঙ্গে সেক্রেটারির কাজ করে এসেছে। কখনো কোনো ত্রুটি হয়নি। নিম্নতন কর্মচারীরা মাঝে মাঝে আমার কাছে তার নামে নালিশ করত, কিন্তু সেসব নিতান্তই বাজে নালিশ। হরিপদের নামে কলঙ্ক পড়েছিল বটে, জেলের দাগ সহজে মোছে না, কিন্তু শেষ পর্যন্ত তার চরিত্র যে একেবারে বদলে গিয়েছিল তাতে সন্দেহ নেই। আমার মনে হয় অভাবের তাড়নায় সে অসৎ পথে গিয়েছিল, তাই অভাব দূর হবার সঙ্গে সঙ্গে তার দুষ্প্রবৃত্তিও কেটে গিয়েছিল। আমাদের জেলখানা খুঁজলে এ ধরনের কত লোক যে বেরোয় তার সংখ্যা নেই। সে যা হোক, হঠাৎ গত মঙ্গলবারে যে ব্যাপার ঘটল তা একেবারেই অভাবনীয়। খবরের কাগজে অল্প বিস্তর বিবরণ আপনারা পড়েছেন, তাতে যোগ করবার আমার বিশেষ কিছু নেই। সকালবেলা খবর পেলুম হরিপদ খুন হয়েছে। পুলিশে খবর পাঠিয়ে নিজে গেলুম তার বাসায়। দেখলুম শোবার ঘরের মেঝে সে মরে পড়ে আছে, রক্ত চারিদিকে ভেসে যাচ্ছে। হত্যাকারী তার গলাটা এমন ভয়ঙ্করভাবে কেটেছে যে ভাবতেও আতঙ্ক হয়। গলার নালি কেটে চিরে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আপনারা অনেক হত্যাকাণ্ড নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এমন পাশবিক নৃশংসতা কখনো দেখেছেন বলে বোধ হয় না। এই বলিয়া মহারাজ যেন সেই ভয়ঙ্কর দৃশ্যটা পুনরায় প্রত্যক্ষ করিয়া শিহরিয়া চক্ষু মুদিলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, তার দেহে আর কোথাও আঘাত ছিল না? মহারাজ বলিলেন, ছিল, তার বুকে ছুরির একটা আঘাত ছিল। ডাক্তার বলেন ওই আঘাতই মৃত্যুর কারণ। গলার আঘাতগুলো তার পরের, অর্থাৎ হত্যাকারী প্রথমে তার বুকে ছুরি মেরে তাকে মর্মান্তিক আহত করে, তারপর ওই গলা ওইভাবে ছিন্ন ভিন্ন করেছে। কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা ভাবুন তো। আমি শুধু ভাবি কি উন্মত্ত আক্রোশের বশে মানুষ তার মনুষ্যত্ব বিসর্জন দিয়ে এমন হিংস্র জন্তুতে পরিণত হয়। কিছুক্ষণ আর কোনো কথা হইল না।
মহারাজ বোধ করি মনুষ্য নামক অদ্ভুত জীবের অমানসিক দুষ্কৃতি করিবার অফুরন্ত শক্তির কথাই ভাবিতে লাগিলেন। ব্যোমকেশ ঘাড় হেট করিয়া চিন্তামগ্ন হইয়া রইল। সহসা ব্যোমকেশের অর্ধমুদিত চোখের দিকে আমার নজর পড়িল। সঙ্গে সঙ্গে আমিও উত্তেজিত হইয়া উঠিলাম। সেই দৃষ্টি বহুবার দেখিয়াছি, ভুল হইবার নয়। ব্যোমকেশ কোথাও একটা সূত্র পাইয়াছে। মহারাজ অবশেষে মৌনভঙ্গ করিয়া বলিলেন, আমি যা জানি আপনাকে বললুম, এখন আপনার ইচ্ছে। আমার ইচ্ছে পুলিশ যা পারে করুক, সেই সঙ্গে আপনিও আমার পক্ষ থেকে কাজ করুন। এত বড় একটা নৃশংস হত্যাকারে যদি ধরা না পড়ে, তাহলে সমাজের পক্ষে বিশেষ আশঙ্কার কথা। আপনার কোনো আপত্তি নেই তো? ব্যোমকেশ বলল, কিছু না, পুলিশের সঙ্গে আমার ঝগড়া নেই, বরং বিশেষ প্রণয় আছে। আপত্তি কিসের? আচ্ছা, হরিপদ শেষ বছর জেল খেটেছিল আপনি জানেন? মহারাজ বলিলেন, হরিপদর মুখে শুনেছিলুম। আইনের কয়েক ধারা মিলিয়ে তার 14 বছর জেল হয়েছিল। কিন্তু জেলে শান্তশিষ্টভাবে থাকলে কিছু সাজা মাফ হয়ে যায়, তাই তাকে 11 বছরের বেশি খাটতে হয়নি। ব্যোমকেশ প্রফুল্লভাবে বলিল, বেশ চমৎকার। হরিপদ সম্বন্ধে আপনি আর কিছু বলতে পারবেন? মহারাজ বলিলেন, আপনি ঠিক কোন ধরনের কথা জানতে চান বলুন তো, দেখি যদি বলতে পারি। ব্যোমকেশ বলিল, মৃত্যুর 2-4 দিন আগে তার আচার ব্যবহারে এমন কিছু লক্ষ্য করেছিলেন যা কিনা ঠিক বা স্বাভাবিক নয়? মহারাজ বলিলেন, হ্যাঁ, লক্ষ্য করেছিলাম। মৃত্যুর 3-4 দিন আগে একদিন সকালবেলা হরিপদ আমার কাছে এসে কাজ করতে করতে হঠাৎ অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। তার ভাব দেখে আমার মনে হয়েছিল কোনো কারণে সে ভারী ভয় পেয়েছে। সে সময় আপনার কাছে আর কেউ ছিল না? মহারাজ একটু ভাবিয়া বলিলেন, সে সময় কতগুলো ভিক্ষার্থীর আবেদন আমি দেখছিলাম। যতদূর মনে পড়ে, একজন ভিক্ষার্থী তখন সেখানে উপস্থিত ছিল। তার সামনেই হরিপদ অসুস্থ হয়ে পড়ে। একটু নীরব থাকিয়া ব্যোমকেশ বলিল, যাক, আর কিছু, অন্য কোনো বিশেষ ঘটনা স্মরণ করতে পারেন না? মহারাজ প্রায় 5 মিনিট গালে হাত দিয়া বসিয়া চিন্তা করিলেন। তারপর বলিলেন, একটা সামান্য কথা মনে পড়েছে, নিতান্তই অবান্তর কথা, তবু বলছি, আপনার যদি সাহায্য হয়। আপনি বোধহয় জানেন না, কয়েক বছর আগে আমার বাড়ি থেকে একটি দামি নীলা চুরি হয়ে যায়। জানি বই কি। জানেন? তাহলে এও নিশ্চয় জানেন, সেই নীলাটি ফিরে পাবার জন্য আমি 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম। তাও জানি, তবে সে ঘোষণা এখনো বলবৎ আছে কিনা তা জানি না। মহারাজ বললেন, ঠিক ওই প্রশ্নই হরিপদ করেছিল। তখন সে আমার টাইপিস্ট, সবেমাত্র কাজে ঢুকেছে। একদিন হঠাৎ জিজ্ঞাসা করলে, মহারাজ, আপনার যে নীলাটা চুরি গিয়েছিল সেটা এখন ফিরে পেলে আপনি 2000 টাকা পুরস্কার দেবেন তো? তার প্রশ্নে আমি কিছু আশ্চর্য হয়েছিলাম, কারণ এতদিন পরে নীলা ফিরে পাবার আশায় আর ছিল না। পুলিশ আগেই হাল ছেড়ে দিয়েছিল। আপনি হরিপদের প্রশ্নের কি উত্তর দিয়েছিলেন? বলেছিলাম, যদি নীলা ফিরে পাই নিশ্চয়ই দেব। ব্যোমকেশ তড়াক করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, মহারাজ, আমি যদি আজ ওই প্রশ্ন করি, তাহলে কি সেই উত্তরই দেবেন? মহারাজ কিছুক্ষণ অবাক হইয়া তাকাইয়া থাকিয়া বলিল, হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু ব্যোমকেশ আবার বসিয়া পড়িয়া বলিল, আপনি হরিপদর হত্যাকারীর নাম জানতে চান, তাই তো? মহারাজের হতবুদ্ধি ভাব আরো বর্ধিত হইল। তিনি বলিলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি হরিপদর হত্যাকারীর নাম জানেন নাকি?
জানি, তবে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা আমার কাজ নয়। সে কাজ পুলিশ করুক, আমি শুধু তার নাম বলে দিব। তারপর তার বাড়ি তল্লাশ করে প্রমাণ বার করা বোধহয় শক্ত হবে না। অভিভূত কণ্ঠে মহারাজ বলিলেন, কিন্তু এ যে ভেলকিবাজির মতো মনে হচ্ছে। সত্যি আপনি তার নাম জানেন? কি করে জানলেন? আপাতত অনুমান মাত্র, তবে অনুমান মিথ্যে হবে না। হত্যাকারীর নাম হচ্ছে রমানাথ নিয়োগী। রমানাথ নিয়োগী? কিন্তু নামটা পরিচিত মনে হচ্ছে। হবারই কথা। বছর 10 আগে এ নিয়ে আপনার নীলাচুরি করে জেলে গিয়েছিলেন। সম্প্রতি জেল থেকে বেরিয়েছেন। মনে পড়েছে? হ্যাঁ, কিন্তু সে হরিপদকে খুন করলে কেন? হরিপদের সঙ্গে তার সম্বন্ধ কি? সম্বন্ধ আছে, পুরনো কয়েকটা নথি ঘাটলেই সেটা বেরোবে। কিন্তু মহারাজ, বেলা 11টা বাজে, আর আপনাকে ধরে রাখবো না। বিকেল 4টের সময় যদি দয়া করে আবার পায়ের ধুলো দেন, তাহলে সব জানতে পারবেন। আর হয়তো নীলাটাও ফেরত পেতে পারেন। আমি ইতিমধ্যে সব ব্যবস্থা করে রাখব। হতভম্ব মহারাজকে বিদায় দিয়া ব্যোমকেশ নিজেও বাহির হইবার জন্য প্রস্তুত হইতে লাগিল। জিজ্ঞাসা করিলাম, এত বেলায় তুমি আবার কোথায় চললে? সে বলিল, বেরুতে হবে। জেলের কিছু পুরনো কাগজপত্র দেখা দরকার। তাছাড়া অন্য কাজও আছে। কখন ফিরবো কিছু ঠিক নেই। যদি সময় পাই হোটেলে খেয়ে নেব। বলিয়া ছাতা ও বর্ষাতি লইয়া বিরামহীন বৃষ্টির মধ্যে বাইর হইয়া পড়িল। যখন ফিরিয়া আসিল তখন বেলা 3টা। জামা জুতা খুলিতে খুলিতে বলিল, বেজায় খিদে পেয়েছে। কিছু খাওয়া হয়নি, স্নান করিনি। কুটিরাম, চট করে কিছু খাওয়ার ব্যবস্থা করো। আজ ম্যাটিনি, ঠিক 4টের সময় অভিনয় আরম্ভ হবে। বিস্মিতভাবে বললাম, সে কি, কিসের অভিনয়? ব্যোমকেশ বলিল, ভয় নেই, এই ঘরে অভিনয় হবে। অজিত, দর্শকের জন্য আরো গোটাকা চেয়ার এ ঘরে আনিয়া রাখো। বলিয়া স্নান ঘরে ঢুকিয়া পড়িল। স্নানান্তে আহার করিতে বসিলে বলিলাম, সমস্ত দিন কি করিলে বলো? ব্যোমকেশ অনেকখানি অমলেট মুখে পুরিয়া দিয়া তৃপ্তির সহিত চিবাইতে চিবাইতে বলিল, জেল ডিপার্টমেন্ট অফিসে আমার এক বন্ধু আছে। প্রথমে তার কাছে গেলাম। সেখানে পুরনো রেকর্ড বার করে দেখা গেল আমার অনুমান ভুল হয়নি। তোমার অনুমান কি? প্রশ্নে কর্ণপাত না করিয়া ব্যোমকেশ বলিতে লাগিল, সেখানকার কাজ শেষ করে বুদ্ধবাবু থুড়ু বিধুবাবুর কাছে গেলাম। হরিপদের খুনটা তার এলাকায় পড়ে। কেসের ইনচার্জ হচ্ছেন ইন্সপেক্টর পূর্ণবাবু। পূর্ণবাবুকে ব্যাপারটা বুঝিয়ে এবং বিধুবাবুর পদোদ্বয়ে যথোচিত তৈল প্রয়োগ করে শেষ পর্যন্ত কার্যোদ্ধার হল। কিন্তু কার্যটা কি, তাই যে আমি এখনো জানি না। কার্যটা হচ্ছে প্রথমত রমানাথ নিয়োগীর ঠিকানা বার করা এবং দ্বিতীয়ত তাকে গ্রেফতার করে তার বাসা খানা তল্লাশ করা। ঠিকানা সহজে বেরুলো, কিন্তু খানা তল্লাশে বিশেষ ফল বেরুলো না। অবশ্য রমানাথের ঘর থেকে একটি ভীষণাকৃতি ছোরা বেরিয়েছে। তাতে মানুষের রক্ত পাওয়া যায় কিনা তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু যে জিনিস পাবো আশা করেছিলুম তা পেলুম না। লোকটা লুকিয়ে রাখার ক্ষমতা অসামান্য। কি জিনিস? মহারাজের নীলাটা। তারপর এখন কি করবে? এখন অভিনয় করব। রমানাথের কুসংস্কারে ঘা দিয়ে দেখব যদি কিছু ফল পায়। ওই বোধহয় মহারাজ এলেন, বাকি অভিনেতারাও এসে পড়ল বলে। বলিয়া ঘড়ির দিকে তাকাইল। আর কারা আসবে? রমানাথ এবং তার রক্ষীরা। তারা এখানে আসবে? হ্যাঁ, বিধুবাবুর সহিত সেরকম ব্যবস্থাই হয়েছে। ফুটিরাম, খাবারের বাসনগুলো সরিয়ে নিয়ে যাও। আর কিছু জিজ্ঞাসা করিবার অবসর পেলাম না। মহারাজ আসিয়া প্রবেশ করিলেন। ঘড়িতে ঠং ঠং করিয়া 4টা বাজিল। দেখিলাম মহারাজ রাজোচিত শিষ্টতা রক্ষা করিয়াছেন। মহারাজকে সমাদর করিয়া বসাইতে না বসাইতে আরো কয়েকজন
নের পদশব্দ শোনা গেল। পরক্ষণেই বিধুবাবু, পূর্ণবাবু এবং আরো দুজন সাব ইন্সপেক্টরের সঙ্গে রমানাথ প্রবেশ করল। রমানাথের চেহারায় এমন কোনো বিশেষত্ব নাই যাহা দৃষ্টি আকর্ষণ করে। চুরিবিদ্যায় পারদর্শী হইতে হইলে বোধহয় চেহারাটি নিতান্তই চলনসই হওয়া দরকার। রমানাথের মাথায় ছোট করিয়া চুল ছাটা, কপাল অপরিসর, চিবুক ছুচালো, চোখে সতর্ক চঞ্চলতা, তাহার গায়ে বহু বছরের পুরাতন চামড়ার বোতামাটা, পাঁচমিশালি রঙের স্পোর্টিং কোট এবং পায়ে অপ্রত্যাশিত একজোড়া রবার্টের বুট দেখিয়া সহসা হাস্যরসের উদ্রেক হয়। ইনি যে একজন সাংঘাতিক ব্যক্তি সে সন্দেহ কাহারও মনে উদয় হয় না। ব্যোমকেশ অঙ্গুলে নির্দেশ করিয়া তাহাকে দেখাইয়া বলিল, মহারাজ, লোকটিকে নিশ্চয় চিনতে পারেন কি? মহারাজ বলিলেন, হ্যাঁ, চিনতে পারিয়াছি। এই লোকটি তো সেদিন ভিক্ষে চাইতে গিয়েছিল। বেশ, এখন তাহলে আপনারা সকলে আসন গ্রহণ করুন। বিধুবাবু, মহারাজের সঙ্গে নিশ্চয়ই পরিচয় আছে। আসুন, আপনি মহারাজের পাশে বসুন। রমানাথ, তুমি এখানে বসো বলিয়া ব্যোমকেশ রমানাথকে টেবিলের ধারে একটি চেয়ার নির্দেশ করিয়া দিল। রমানাথ বাং নিষ্পত্তি না করিয়া উপনিবেশন করিল। দুজন সাব ইন্সপেক্টর তাহার দুই পাশে বসিলেন। বিধুবাবু অভ্রভেদী গাম্ভীর্য অবলম্বন করিয়া কটমট করিয়া চারিদিকে তাকাইতে লাগিলেন। এই সম্পূর্ণ আইন বিগর্জিত ব্যাপার ঘটিতে দিয়া তিনি যে ভিতরে ভিতরে অতিশয় অস্বস্তি বোধ করিয়াছেন তাহা তাহার ভাবভঙ্গিতে প্রকাশ পাইতে লাগিল। সকলে উপবিষ্ট হইলে ব্যোমকেশ টেবিলের সম্মুখে বসিল। বলিল, আজ আমি আপনাদের একটা গল্প বলবো। অজিতের গল্পের মতো কাল্পনিক গল্প নয়, সত্য ঘটনা। যতদূর সম্ভব নির্ভুলভাবে বলবার চেষ্টা করব। যদি কোথাও ভুল হয় রমানাথ সংশোধন করে দিতে পারবে। রমানাথ ছাড়া আর একজন এই কাহিনী জানত, কিন্তু আজ সে বেঁচে নেই। এইটুকু ভূমিকা করিয়া ব্যোমকেশ তার গল্প আরম্ভ করিল। রমানাথের মুখ কিন্তু নির্বিকার হইয়া রইল। সে মুখ তুলিল না, একটা কথা বলিল না, নির্লিপ্তভাবে আঙ্গুল দিয়া টেবিলের উপর দাগ কাটিতে লাগিল। রমানাথ জেলে যাওয়ার পর থেকেই আরম্ভ করছি। রমানাথ জেলে গেল, কিন্তু মহারাজের নীলাটা সে কাছছাড়া করলে না, সঙ্গে করে নিয়ে গেল। কি কৌশলে সকলের সতর্ক দৃষ্টি এড়িয়ে নিয়ে গেল তা আমি জানি না, জানবার চেষ্টাও করিনি। রমানাথ ইচ্ছা করলে বলতে পারে। পলকের জন্য রমানাথ ব্যোমকেশের মুখের দিকে চোখ তুলিয়া আবার নিবিষ্ট মনে টেবিলের দাগ দেখিতে লাগিল। ব্যোমকেশ বলিতে লাগিল, রমানাথ অনেক ভালো ভালো দামি জহরত চুরি করেছিল, কিন্তু তার মধ্যে থেকে কেবল মহারাজের রক্তমুখী নীলাটায় যে কেন সঙ্গে রেখেছিল তা অনুমান করাই দুষ্কর। সম্ভবত পাথরটির একটি সম্মোহনী শক্তি ছিল। জিনিসটা দেখতেও চমৎকার, গাঢ় নীল রঙের একটি হীরা, তার ভিতর থেকে রক্তের মতো লাল রং ফুটে বেরুচ্ছে। রমানাথ সেটিকে সঙ্গে নেওয়ার লোভ সামলাতে পারেন। পাথরটা খুব পয়মন্ত, একথাও সম্ভবত রমানাথ শুনেছিল। দুনিয়ার্থী যখন মানুষের সঙ্গে নেয় তখন মানুষ তাকে বন্ধু বলেই ভুল করে। যা হোক, রমানাথ আলিপুর জেলে রইল। কিছুদিন পরে পুলিশ জানতে পারলো যে নীলাটা তার কাছেই আছে। যথাসময়ে রমানাথের সেল খানা তল্লাশ হলো। রমানাথের সেলে আর একজন কয়েদে ছিল, তাকেও সার্চ করা হলো, কিন্তু নীলা পাওয়া গেল না। কোথায় গেল নীলাটা? রমানাথের সেলে যে দ্বিতীয় কয়েদে ছিল তার নাম হরিপদ রক্ষিত। হরিপদ পুরনো ঘাগি আসামি, ছেলেবেলা থেকে জেল খেটেছে, তার অনেক গুণ ছিল। যারা জেলের কয়েদি নিয়ে ঘাটাঘাটি করেছেন তারাই জানেন এ জাতীয় কয়েদিরা অনেকেই আছে যারা জেলের মধ্যে অনেক কিছু রপ্ত করেছে। এর মধ্যে এক জাতীয় কয়েদি আছে যারা নিজেদের গলার মধ্যে পকেট তৈরি করে। ব্যাপারটা শুনতে খুব আশ্চর্য, কিন্তু মিথ্যা নয়। কয়েদিরা টাকা কড়ি জেলে নিয়ে যেতে পারে না, অথচ তাদের বেশিরভাগই নেশাখোর। তাই ওয়ার্ডদের ঘুষ দিয়ে বাইরে থেকে মাদকদ্রব্য আনাবার জন্য টাকার দরকার হয়।
গলায় পকেট তৈরি করবার ফন্দি এই প্রয়োজন থেকেই উৎপন্ন হয়েছে। যারা কাঁচা বয়স থেকে জেলে আছে তাদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায়। প্রবীণ পুলিশ কর্মচারী মাত্র এইসব কথা জানেন। হরিপদ ছেলেবেলা হতে জেল খাটছে, সে নিজের গলায় পকেট তৈরি করেছিল। রমানাথ যখন তার সেলে গিয়ে রইল তখন দুজনের মধ্যে বেশ ভাব হয়ে গেল। ক্রমে হরিপদ পকেটের কথা রমানাথ জানতে পারল। তারপর একদিন পুলিশ জেনে হানা দিল, সেলের মধ্যে নীলার লুকাবার জায়গা নেই। রমানাথ নীলাটা হরিপদকে দিয়ে বলল, তুমি এখন গলার মধ্যে লুকিয়ে রাখো। হরিপদকে সে নীলাটা আগেই দেখিয়েছিল। হরিপদেরও সেটির উপর দারুণ লোভ জন্মেছিল। সে নীলাটি নিয়ে টপ করে গিলে ফেলল। তার কণ্ঠনালীর মধ্যে নীলাটা গিয়ে রইল। বলা বাহুল্য, পুলিশ এসে যখন তল্লাশ করলো তখন কিছুই পেল না। এ ঘটনার পরপরই হরিপদ যখন অন্য জেলে চালান হয়ে গেল, জেলের রেকর্ডে তার উল্লেখ আছে। হরিপদর ভারী সুবিধা হলো। সে বিশ্বাসঘাতকতা করলো, যাবার আগে নীলাটি রমানাথকে ফিরিয়ে দিয়ে গেল না। রমানাথ কিছু বলতে পারল না। চোরের মার কান্না কেউ শুনতে পায় না, সেমন গুমড়ে রয়ে গেল। মনে মনে তখন থেকেই বোধ করি ভীষণ প্রতিহিংসার সংকল্প আটতে লাগলো। এ সময় লক্ষ্য করিলাম রমানাথের মুখের কোনো বিকার ঘটে নাই বটে, কিন্তু রগ ও গলার শিরা দপদপ করিতেছে, দুই চক্ষু রক্তাভ হইয়া উঠিয়াছে। ব্যোমকেশ বলিয়া চলিল, তারপর একে একে 10টি বছর কাটিয়ে গেছে। 6 মাস আগে হরিপদ জেল থেকে মুক্তি পেল। মুক্তি পেয়ে সে মহারাজের কাছে গেল। তার ইচ্ছে ছিল মহারাজের সঙ্গে পরিচিত হয়ে ক্রমে নীলাটা তাকে ফেরত দিবে। বিনামূল্যে নয়, 2000 টাকা পুরস্কারের কথা সে জানত। ও নীলা অন্যত্র বিক্রি করতে গেলেই ধরা পড়ে যেতে হবে, তাই সে চেষ্টাও সে করল না। কিন্তু প্রথম থেকেই মহারাজের তার প্রতি সদয় ব্যবহারে সে লজ্জায় পড়ে গেল। তবু সে একবার নীলার কথা মহারাজের কাছে তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত নীলার বদলে মহারাজের কাছ থেকে টাকা আদায় করতে তার বিবেকে বেঁধে গেল। মহারাজের দয়ার গুণে হরিপদর মতো লোকের মনেও যে কৃতজ্ঞতার সঞ্চার হয়েছিল, এটা বড় কম নয়। ক্রমে হরিপদের দিন ঘনিয়ে আসতে লাগলো। 10 দিন আগে রমানাথ জেল হতে মুক্তি পেয়ে বেরুল। হরিপদ কোথায় তা সে জানত না, কিন্তু এমনই দৈবের খেলা যে 4 দিন যেতে না যেতেই মহারাজের বাড়িতে রমানাথ তার দেখা পেয়ে গেল। রমানাথকে দেখার ফলেই হরিপদ অসুস্থ হয়ে পড়েছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়বার তার আর কোনো কারণ ছিল না। যে প্রতিহিংসার আগুন 10 বছর ধরে রমানাথের বুকে ধিকি ধিকি জ্বলছিল, তা একেবারেই দুর্বার হয়ে উঠল। হরিপদর বাড়ির সন্ধান সে সহজেই বার করল। তারপর সেদিন রাত্রে গিয়ে এ পর্যন্ত ব্যোমকেশ সকলের দিকে ফিরিয়া গল্প বলিতেছিল। এখন বিদ্যুতের মতো রমানাথের দিকে ফিরিল। রমানাথও মন্ত্রমুগ্ধ সর্পের মতো নিষ্পলক চক্ষে ব্যোমকেশের পানে তাকাইয়াছিল। ব্যোমকেশ তাহার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া চাপা তীব্র স্বরে বলিল, রমানাথ, সে রাত্রে হরিপদের গলা ছিঁড়ে তার কণ্ঠনালীর ভিতর থেকে তুমি নীলা বার করে নিয়েছিলে। সে নীলা কোথায়? রমানাথ ব্যোমকেশের চক্ষু হইতে চক্ষু সরাইতে পারিল না। সে একবার জিহ্বা দ্বারা অধর লেহন করিল, একবার চেয়ার ছাড়িয়া উঠিয়া দাঁড়াবার চেষ্টা করিল। তারপর যেন অসীম বলে নিজেকে ব্যোমকেশের সম্মোহনী দৃষ্টির নাকপাশ হইতে মুক্ত করিয়া লইয়া বিকৃত কণ্ঠে বলিয়া উঠিল, আমি জানি না, হরিপদকে আমি খুন করিনি। হরিপদ কার নাম জানি না, নীলা আমার কাছে নেই। বলিয়া আরক্ত বিদ্রোহী চক্ষে সে 2 হাত বুকের উপর চাপিয়া ধরিল। ব্যোমকেশের অঙ্গুলি তখন তাহার দিকে নির্দেশ করিয়াছিল। আমাদের মনে হইতে লাগলো যেন একটি মর্মগ্রাসী নাটকের অভিনয় দেখিতেছি। 2টি প্রবল ইচ্ছাশক্তি পরস্পরের সহিত মরণান্তক যুদ্ধ করিতেছে। শেষ পর্যন্ত কে জয়ী হইবে তাহা দেখিবার একাগ্র আগ্রহে আমরা চিত্রার্পিতের মতো বসিয়া রইলাম। ব্যোমকেশ কণ্ঠস্বরে একটি ভয়ঙ্কর দৈববাণী সুর ঘনাইয়া আসিল। সে রমানাথের দিকে ঈষৎ ঝুঁকিয়া পূর্ববৎ তীব্র অনুচ্চ স্বরে বলিল, রমানাথ,
তুমি জানো না কি ভয়ানক অভিশপ্ত ওই রক্তমুখী নীলা, তাই ওর মোহ কাটাইতে পারছো না। ভেবে দেখো, যতদিন তুমি ওই নীলা চুরি না করেছিলে ততদিন কেউ তোমাকে ধরতে পারেনি। নীলা চুরি করতে গিয়েই তুমি জেলে গেলে। তারপর হরিপদের পরিণামটাও একবার ভেবে দেখো। সে গলার মধ্যে নীলা রুকিয়ে রেখেছিল, তার গলার কি অবস্থা হয়েছিল তোমার চেয়ে বেশি নিশ্চয়ই আর কেউ জানে না। এখনো যদি নিজের ইষ্ট চাও, ওই সর্বনাশা নীলা ফেরত দাও। নীলা নয়, ও কেউটো সাপের বিষ। যদি হাতে নীলা পর, যার হাতে সে নীলা পড়বে তোমার হাতে হাত করা পড়বে। যদি গলায় পড়ো, ওই নীলা ফাঁসির দড়ি হয়ে তোমার গলা চেপে ধরবে। অব্যক্ত একটা শব্দ করিয়া রমানাথ উঠে দাঁড়াইল। তাহার মনের ভিতর কিরূপ প্রবল আবেগের সৃষ্টি হইয়াছিল তাহারা আমরাও সম্যক বুঝিতে পারি নাই। পাগলের মতো সে একবার চারিদিকে তাকাইল, তারপর নিজের কোটের চামড়ার বোতামটি সজোরে ছিঁড়িয়া দূরে ফেলিয়া দিয়ে চিৎকার করিয়া উঠিল, চাই না, চাই না, এই নাও নীলা, আমাকে বাঁচাও বলিয়া এক দীর্ঘ শিহরিত নিঃশ্বাস ফেলিয়া অজ্ঞান হইয়া মাটিতে পড়িয়া গেল। ব্যোমকেশ কপাল হইতে ঘাম মুছিল। দেখলাম তার হাত কাঁপিতেছে। ইচ্ছা শক্তির যুদ্ধে সে জয়ী হইয়াছে বটে, কিন্তু অবলীলা ক্রমে নয়। রমানাথের নিক্ষিপ্ত বোতামটি ঘরের কোণে পড়িয়াছিল। সেটা তুলিয়া লইয়া তাহার খোলস ছাড়াইতে ছাড়াইতে ব্যোমকেশ লঙ্ঘিত কণ্ঠে বলিল, মহারাজ, এই নিন আপনার রক্তমুখী নীলা। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেল দি সাস